রাত তখন 12টা ছুঁই ছুঁই। বৃষ্টি নামছে টুপটাপ। ঘন ঘন বৃষ্টির ঝলকানি চারপাশকে আরো ভয়ঙ্কর করে তুলছে। রনি পেশায় একজন কাঠমিস্ত্রি। পুরনো কফিন মেরামত ও নতুন কফিন বানানোই তার কাজ। শহরের শেষ প্রান্তে পুরনো গোরস্থানের কাছে তার ছোট্ট ওয়ার্কশপ। সেদিন রাতে এসে ওয়ার্কশপে বসে একা কাজ করছিল। এক বৃদ্ধ লোক সন্ধ্যার দিকে এসে বলেছিল, কাল সকালেই একটা কফিন লাগবে, রাতেই বানিয়ে রেখো। রনি বলল, আরেকটু কাজ করে শেষ করে ফেলবো। কিন্তু হঠাৎ সে বুঝতে পারলো বাইরে কেউ যেন হাঁটছে। কেউ কি কফিন কিনতে এসেছে এত রাতে? সে বাইরে উকি দিল, কিন্তু কেউ নেই। ঝড়ো বাতাসে শুকনো পাতাগুলো উড়ে যাচ্ছে। মনে হলো কারো ফিসফিসানি শোনা গেল, এটা আমার কফিন। রনি চমকে উঠে চারপাশ তাকালো, কিন্তু কেউ নেই। সে আবার কাজে মন দিল। হাতুড়ি দিয়ে পেরেক বসানোর সময় শুনতে পেল কফিনের ভেতর থেকে খটখট শব্দ হচ্ছে, যেন কেউ কফিনের ভেতর হাত পা ছুড়ছে। না, এটা নিশ্চয়ই ভুল শুনেছি, মনে মনে বলল রনি। কিন্তু এবার স্পষ্ট একটা আওয়াজ এলো, দরজা খোলো, আমাকে বের করো। রনি আতঙ্কে পেছনে লাফিয়ে উঠল। কফিন তো খালি থাকার কথা, তাহলে ভেতর থেকে কে কথা বলছে? রনি ভয়কে কাটিয়ে ধীরে ধীরে কফিনের ঢাকনা খুলল, কিন্তু কফিনের ভেতর খালি। তবে একটা ঠান্ডা বাতাস যেন বেরিয়ে এলো সেখান থেকে, আর সঙ্গে সঙ্গে ওয়ার্কশপে লাইটটা নিভে গেল। রনি কাঁপতে কাঁপতে মোবাইলে টর্চ জ্বালালো। চারপাশ অন্ধকার, শুধু বাতাসের ফিসফিসানি শোনা যাচ্ছে। রনি ছুটে বাইরে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু দরজা খুলতে পারলো না। কারো যেন ভারী হাত তার কাঁধে এসে পড়লো। সে ধীরে ধীরে পেছনে ফিরলো, আর তখনই দেখলো একটি গলিত লাশ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার গলিত ঠোঁট ফাঁক হয়ে বলল, তুমি আমার কফিন বানাচ্ছ? কিন্তু আমি তো এখানেই আছি। রনি গলা দিয়ে একটা আওয়াজ বের করার আগেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালবেলা গোরস্থান থেকে কয়েকজন এসে রনির ওয়ার্কশপের দরজা ধাক্কাধাক্কি করছিল। ভেতর থেকে কোনো সাড়া নেই। অবশেষে দরজা ভেঙে ঢুকতেই তারা যা দেখলো তা চিরদিন ভুলতে পারবে না। ওয়ার্কশপের মেঝেতে পড়ে আছে রনির নিথর দেহ। তার চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর আগে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল। আর তার সামনে পড়ে আছে সেই কফিন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, কফিনটা খোলা ছিল, আর তার ভেতরে ছিল একটা পচা গলা লাশ। আর লাশের শরীরের চামড়ার নিচে গুটি গুটি অক্ষরে লেখা ছিল, আমার কফিনের কাজ শেষ হয়েছে। রনির মৃত্যুর রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। কিন্তু এরপর থেকে গোরস্থানের আশেপাশে অনেকেই রাতে ফিসফিসানি শব্দ শুনেছে। রনির মৃত্যুর পর থেকে শহরের শেষ প্রান্তের সেই গোরস্থান আর ওয়ার্কশপটা অভিশপ্ত হয়ে উঠল। কেউ আর সেখানে কাজ করতে সাহস করত না। রনির পরিবার তার মৃত্যুতে কোনো উত্তর খুঁজে পেল না, আর পুলিশও এই অদ্ভুত ঘটনায় কোনো কুল কিনারা করতে পারলো না। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। এক নতুন কাঠমিস্ত্রি, এক নতুন কফিন। 6 মাস পর শহরের আরেক কাঠমিস্ত্রি আমান রনির পুরনো ওয়ার্কশপটি ভাড়া নিল। ওর ধারণা ভূতপ্রেত বলে কিছু নেই, যা ঘটেছে তা নিছকই দুর্ঘটনা। প্রথম কিছুদিন সব স্বাভাবিকই ছিল, কিন্তু একদিন রাত তখন 11টা। ওয়ার্কশপে একা বসে কাজ করছিল আমান। পুরনো কাঠ ঘষছিল সে। ঠিক তখনই বাইরে ঝড় শুরু হলো। জানালার কাজ কাঁপছিল। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পুরো ঘর আলোকিত করে তুলছিল। ঠিক তখনই ঠক ঠক করে কেউ দরজায় আঘাত করছে। এত রাতে কে আসবে? আমান দ্বিধা নিয়ে দরজাটা খুললো, কিন্তু বাইরে কেউ নেই। কেবলমাত্র গেটের সামনে পড়ে আছে একটা পুরনো ধুলো জমা কাঠের বাক্স, যেন কেউ রেখে গেছে। অদ্ভুত ব্যাপার, বাক্সের ওপর একটা চিরকুট, এটা আমার কফিন। আমান হতভম্ব হয়ে গেল। হুট করে কফিনের অর্ডার আসা স্বাভাবিক, কিন্তু এভাবে? আর এই লেখা? সে বাক্সটা তুলে নিয়ে ওয়ার্কশপে ঢুকলো, কিন্তু ঢুকেই তার গা সমসম করে উঠল। ঘরের ভেতর তীব্র একটা মৃত শরীরের গন্ধ, যেন বহুদিনের পুরনো কিছু পচে গেছে। কিন্তু ঘরে তো কিছুই নেই। কিন্তু পরক্ষণেই আমান শুনতে পেল ঠক ঠক করে এইবার শব্দটা এলো কফিনের ভেতর থেকে। কফিনের ভেতর কেউ আছে। কাপা হাতে আমান ঢাকনা সরিয়ে দেখলো কিছুই নেই। তাহলে? ঠিক তখনই বাতাসে ফিসফিসানি শব্দ ভেসে এলো, কাজ শেষ করো, কফিনের কাজ শেষ করো। আমান কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল, কিন্তু তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়লো। সে ঘুরে তাকালো আর দেখলো রনির মৃতদেহ। কিন্তু রনি তো মরে গেছে, কিন্তু এটা রনি। সে পড়া চোখ, ফাঁক হয়ে থাকা মুখ, নড়বড়ে হাত। সে ফিসফিসানি করে বলল, তুমি কি আমার কফিন শেষ করবে? আমান পাগলের মতো দরজার দিকে ছুটলো, কিন্তু দরজা বন্ধ। জানালাগুলো নিজে থেকে আটকে গেল। বাতাসে অদৃশ্য কণ্ঠস্বর ঘুরে বেড়াচ্ছে, শেষ করো।
আমান বাধ্য হয়ে হাতুড়ি তুলে নিল, কাজ করতে শুরু করলো। একের পর এক কাঠ পেরেক বসাতে লাগলো। কিন্তু ঠিক তখনই কফিনের কাঠের ওপর ধীরে ধীরে কিছু লেখা ফুটে উঠতে লাগলো, যেন কেউ ভিতর থেকে খোদাই করছে। আমি মুক্তি চাই, মুক্তি দাও আমাকে। আমান কাঁপতে কাঁপতে কফিনের ওপর হাত রাখলো। হঠাৎ তার মনে হলো কাঠের নিচ থেকে কারো শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। সে চিৎকার করে কফিনের ঢাকনা সরালো এবং ভেতরে সে যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড মুহূর্তেই থেমে যেতে পারত। কফিনের ভেতর শুয়ে আছে তার নিজের দেহ। আমান পাগলের মতো চিৎকার দিল, কিন্তু তখনই পিছন থেকে একটা হাত তার গলা চেপে ধরলো। ঠান্ডা হাড় ঝিরঝিরে আঙ্গুল, কান্না জড়িত কণ্ঠে আমান ফিসফিস করে বলল, আমি মরতে চাই না, দয়া করো। কিন্তু সেই ফিসফিসানি কণ্ঠ বলল, তুমি কফিন বানালে, তোমাকেও কফিনে থাকতে হবে। এরপর আর কিছু মনে নেই। পরদিনের ভয়ঙ্কর সকাল। পরদিন সকালে লোকজন আবার গোরস্থানের পাশে ওয়ার্কশপে এসে দরজা ধাক্কালো। কেউ সাড়া দিল না। শেষমেশ দরজা ভেঙে ওরা যা দেখলো তা চিরদিন মনে রাখবে। মেঝেতে পড়ে আছে আমানের নিথর দেহ, আর তার পাশেই সেই কফিন। কিন্তু এবার কফিনের ভেতরে যা পাওয়া গেল তা আরো ভয়ঙ্কর। একটা আধপচা লাশ, যার শরীরের চামড়ায় লেখা আছে কফিনের শেষ কাজ। কফিনের কাজ শেষ হয়েছে, এবার আরেকজনের পালা। ওয়ার্কশপের বাতাসে তখনও ভাসছিল ফিসফিসানি, এটা আমার কফিন। কেউ কি অভিশাপ থেকে বাঁচতে পারবে? শহরের শেষ প্রান্তের সেই ওয়ার্কশপ এখন ধ্বংসস্তূপ। কেউ সেখানে পা রাখে না। দিনের আলোতে ওর জায়গাটা অন্ধকারময়, কিন্তু রাতের বেলা কেউ কল্পনা তো করতে পারে না। লোকমুখে শোনা যায়, ওয়ার্কশপের সামনে দিয়ে হাঁটলে ফিসফিসানি শোনা যায়, এটা আমার কফিন। কিন্তু সব অভিশাপ কি এখানেই থেমে যাবে? নতুন কফিন, নতুন শিকার। 3 মাস পর শহরের এক সাহসী যুবক আসিফ সেই ওয়ার্কশপ নতুন করে চালু করলো। সে ভূত প্রেতে বিশ্বাস করতো না। মানুষ ভয় যা দেখে সবই মনে ভুল। কিন্তু এক রাতে অভিশাপ আবার ফিরে এলো। রাত তখন 2টা, বাইরে ঝড়ো বাতাস বইছে, বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাছে আঘাত করছে। আসিফ তখন শেষ রাতের কফিনের কাজ করছিল। পুরনো কাঠে হাতুড়ির বাড়ি দিচ্ছিল। সে ঠিক তখনই ঠকঠক কেউ দরজায় আঘাত করলো। সে দরজার দিকে তাকালো। এত রাতে কে আসবে? আবার আসবেও বা কেন? দরজা খুলতে কেউ নেই, কিন্তু দরজার সামনে রাখা আছে একটা কালো কাঠের কফিন। একটা চিরকুট আটকে দেওয়া আছে, কফিনের ওপর শেষ করো, আমি অপেক্ষা করছি। আসিফ ভ্রু কুঁচকালো। এসব কারা করে? সে কফিনটা ওয়ার্কশপের ভেতরে নিয়ে এলো, কিন্তু সাথে সাথে ওয়ার্কশপের বাতাস বদলে গেল। একটা ঠান্ডা অনুভূতি ভর করলো তার শরীরে। আলো নিভে গেল। হঠাৎ পুরো ওয়ার্কশপ অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে। আসিফ মোবাইলের টর্চ জ্বালালো, চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু কিছুই নেই। ঠিক তখনই কফিনের ভেতর থেকে ঠক ঠক করে শব্দ বের হলো। কেউ কি ভেতরে আছে? আসিফ ধীরে ধীরে ঢাকনা সরালো। ভেতরে কিছুই নেই, কিন্তু হঠাৎ একটা পচা গলা হাত কফিনের ভেতর থেকে বেরিয়ে আসলো। আসিফ আতঙ্কে পিছিয়ে গেল। হাতটা ধীরে ধীরে উঠে আসছে। তারপর কফিনের ভেতর থেকে বেরিয়ে এলো এক গলিত লাশ। তবে সেটা অন্য কেউ নয়, সেটা রনি ছিল। তার চোখ দুটো গর্তের মতো শূন্য, গলিত চামড়া পলকে ঝরে পড়ছে। সে আসিফের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমার কফিন শেষ করবে? আসিফ দৌড়ে পালাতে লাগলো, কিন্তু দরজা আটকে গেছে। জানালাগুলো বন্ধ। ওয়ার্কশপের ভেতর ফিসফিসানি প্রতিধ্বনিত হচ্ছে, শেষ করো, কফিন শেষ করো। আসিফের শরীর থরথর করে কাঁপছিল, তবে সে সাহস হারালো না। সে হাতুড়ি তুলে নিল। আমি যদি কফিন শেষ করি, তুমি চলে যাবে? রনি হাসলো। তার কঙ্কাল সার হাতটা কফিনের ওপর রাখলো। তারপরে কফিনের কাঠের ওপর ধীরে ধীরে কিছু লেখা ফুটে উঠতে লাগলো, যেন কেউ ভেতর থেকে আঁচড় কেটে লিখছে। লেখা হলো যে কফিন বানাবে সেই কফিনে শুতে হবে। আসিফের চোখ ছানা ভরা হয়ে উঠল। সে বুঝতে পারলো এই কফিন বানানো মানেই তার মৃত্যুর ডাক। সে চিৎকার করে হাতুড়ি ছুঁড়ে বলল, না, আমি মরতে চাই না। কিন্তু তখনই একটা ঠান্ডা হাত তার গলা চেপে ধরলো। ভয়ঙ্কর সকাল। পরদিন সকালে ওয়ার্কশপের দরজা ভাঙা হলো। লোকজন যা দেখলো তা জীবনে ভুলতে পারবে না। আসিফের নিথর দেহ কফিনের পাশে পড়ে আছে। তার মুখ হাঁ করা, চোখ বিস্ফোরিত, যেন সে মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল কফিনের ভেতর। সেখানে শুয়েছিল একটা আধপচা লাশ, আর তার শরীরে লেখা ছিল কফিনের কাজ শেষ, এবার পরের জনের পালা। শহর জুড়ে আবার কানাঘোষা শুরু হলো। ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হলো, কিন্তু রাতের বেলা কেউ ওখান দিয়ে গেলে ওরা আজও শুনতে পায় ঠক ঠক শব্দ, আর বাতাসে ভেসে আসে সেই অভিশপ্ত ফিসফিসানি, এটা আমার কফিন। সো লিসেনার্স, এই ছিল ঘটনা।
এবার আমরা পরের ঘটনায় চলে যাব। বরিশালের কাশীপুর এলাকায় একটা পুরনো এতিমখানা আছে, যা এখন প্রায় পরিত্যক্ত। অথচ কয়েক দশক আগে এটি ছিল এতিম শিশুদের জন্য আশ্রয়ের জায়গা। স্থানীয় মানুষরা বলে একসময় এখানে প্রায় 40 থেকে 50 জন অনাথ শিশু থাকত। তাদের দেখাশোনা করতেন একজন বৃদ্ধ তত্ত্বাবধায়ক, যার নাম ছিল মাওলানা খালেক মিয়া। তিনি এতিম শিশুদের ঠিক নিজের সন্তানের মতো দেখতেন। শিশুদের খাবার, পড়াশোনা ও ধর্মীয় শিক্ষা দিতেন। আশেপাশের গ্রামের লোকেরা বলতো খালেক মিয়া খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার চোখের গভীরে যেন একটা অদ্ভুত শূন্যতা ছিল, যেন তিনি কোনো অজানা দুঃখ বয়ে বেড়াচ্ছিলেন। এই এতিমখানায় থাকা প্রতিটি শিশুই ছিল সমাজের অবহেলিত, অনাথ বা হারিয়ে যাওয়া সন্তান। কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে শুরু করলো। লোকজন বলতে শুরু করলো শিশুরা একে একে নিখোঁজ হচ্ছে। 1987 সালের এক রাতে একেবারে অদ্ভুত একটা ঘটনা ঘটল। সেদিন গভীর রাতে এতিমখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাফর মোল্লা নামের এক ব্যক্তি। হঠাৎ তিনি দেখলেন এতিমখানার ভেতর থেকে যেন আলো ঝলমল করছে। মনে হচ্ছিল ভেতরে কারা যেন ব্যস্ত রয়েছে। তিনি কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন। তখনই হঠাৎ ভেতর থেকে শোনা গেল একসঙ্গে অনেক শিশুর আর্তনাদ, যেন কেউ তাদের চিৎকার করে ডাকছে। জাফর মোল্লা ভয় পেয়ে গেলেন, তবুও সাহস করে জানালার কাছে গেলেন। কিন্তু ভেতরের দৃশ্য দেখে তিনি আতঙ্কে পেছনে পড়ে গেলেন। শিশুরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছেন মাওলানা খালেক মিয়া। তার চোখে এক অদ্ভুত আলো আর তার হাতে এক বিশাল ছুরি। হঠাৎ করে আলো নিভে গেল। এরপর আর কিছু দেখা যায়নি। পরদিন সকালবেলা স্থানীয়রা এসে দেখে এতিমখানার ভেতরে একজনও নেই। খালেক মিয়াও নেই, শিশুরাও নেই, কিন্তু ভেতরে রয়েছে কেবল রক্তের ছোপ এবং কিছু ছেঁড়া জামা কাপড়। এরপর থেকে এই এতিমখানাটি বন্ধ হয়ে যায়। কেউ আর কখনো এর দরজা খোলেনি। কিন্তু রাতে যারা আশেপাশে দিয়ে যায় তারা বলে এতিমখানার ভেতর থেকে কান্নার শব্দ আসে। শিশুরা যেন এখনো সেখানে আছে। একজন বৃদ্ধের ছায়ামূর্তি জানালার পাশে দেখা যায়। কিছু যুবক একবার সাহস করে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তাদের একজন সামিউল ভাই, যিনি ভূত প্রেত বিশ্বাস করতেন না, তিনি একদিন বন্ধুদের সাথে এই এতিমখানার ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন। যেই না তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, তখনই তাদের মনে হলো যেন শত শত চোখ তাদের দিকে তাকিয়ে আছে। সামিউল ভাই বলেছিলেন, হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস আমাদের চারপাশে বইতে লাগলো। মনে হচ্ছিল কেউ পেছন থেকে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ জানালার পাশে একটা ছোট্ট ছায়া দেখা গেল। একটা শিশু অন্ধকারে দাঁড়িয়ে ফ্যাকাশে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। তার সাথে থাকা বন্ধুরা চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজাটা যেন আপনা আপনি লক হয়ে গেল। পরদিন সকালবেলা লোকজন সামিউল ভাইকে অচেতন অবস্থায় এতিমখানার সামনে পেল, কিন্তু তার সাথে যাওয়া আরেক বন্ধু নুরুল আর কখনো পাওয়া যায়নি। তবে সামিউল ভাই যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তার মুখ থেকে একটা কথাই বের হচ্ছিল, ওরা এখনো এখানে আছে, ওরা চলে যেতে দেবে না। এরপর থেকে আর কেউ ওই এতিমখানার ধারে কাছে যায় না। এখনো কেউ যেতে সাহস করে না। কেউ এখনো ওই এতিমখানার ধারে কাছে যায় না। বরিশালের মানুষ বলে রাত গভীর হলে এই পথের পাশ দিয়ে গেলেই শিশুদের কান্না শোনা যায়। কেউ কেউ নাকি সেখানে ছায়ামূর্তি দেখেছে। তারা করুণ স্বরে ফিসফিস করে কিছু বলতে চায়। এক বৃদ্ধ একদিন বলেছিলেন, ওরা ফিরে আসতে চায়, ওদের আত্মারা মুক্তি পায়নি। তাহলে কি সেই শিশুদের আত্মারা এখন এতিমখানার চারপাশে ঘুরে বেড়ায়? আপনি যদি কখনো বরিশালের কাশীপুরে যান, তবে একবার রাতের বেলা ওই এতিমখানার সামনে দাঁড়িয়ে দেখবেন। হয়তো আমি সত্যি বলছি। এই ছিল বরিশালের কাশীপুর এতিমখানার ভয়ঙ্কর ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। সন্ধ্যার পর গ্রামের আকাশ লালচে হয়ে উঠেছিল। ছোট্ট গ্রাম চন্দিপুর যেন ধীরে ধীরে ঘন অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছিল। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রফিক চৌধুরী ছিলেন সম্পদশালী, কিন্তু তার একটাই দুশ্চিন্তা, তার মেয়ে আফরিন। অদ্ভুত কারণে মেয়েটি দিনের পর দিন শীর্ণ হয়ে পড়ছিল। প্রথমে সবাই ভেবেছিল কোনো সাধারণ অসুখ, কিন্তু ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক সবাই ব্যর্থ হলো। আফরিন রাতের বেলা ঘুমের মধ্যে কেঁদে উঠত। তার শরীর ঘামে ভিজে যেত, আর মাঝে মাঝে সে এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারতো না। কিছুদিন পর বাড়ির চাকর করিম রফিক চৌধুরীকে ডেকে বলল, সাহেব, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি সন্ধ্যার পর কেউ যেন আফরিনের জানালার সামনে দাঁড়িয়ে থাকে। রফিক চৌধুরী কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে দাঁড়িয়ে থাকে? করিম ফিসফিসিয়ে বলল, আমি জানি না, কিন্তু তার চোখ জ্বলজ্বল করে, যেন কারো বদনজর পড়েছে আফরিনের ওপর। গ্রামের সবাই জানতো চন্দিপুরে এক বৃদ্ধা থাকতেন, মাসুদা বিবি। লোকজন বলতো তার দৃষ্টি যাকে স্পর্শ করে সে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। মাসুদা বিবি একসময় এক ধনী পরিবারের বউ ছিলেন, কিন্তু তার স্বামী ও সন্তান একে একে মারা যায়। এরপর থেকে সে নিঃসঙ্গ জীবনযাপন করছিল।
রফিক চৌধুরী ভয়ে মাসুদা বিবির কাছে গেলেন। আপনি কি আমার মেয়েকে কিছু করেছেন? মাসুদা বিবির ফ্যাকাশে ঠোঁট নড়ল। আমি করিনি, কিন্তু বদনজর পড়েছে এর উপর। রফিক চৌধুরী চিৎকার করে উঠলেন, কিসের বদনজর? মাসুদা বিবি বললেন, যে ছায়া সন্ধ্যার পর তোমার বাড়ির পাশে দাঁড়ায় সে মানুষ নয়। রফিক চৌধুরীর গা শিউরে উঠল। সেদিন রাতেই বাড়ির সবার নজর ছিল আফরিনের ঘরের জানালার দিকে। রাত তখন প্রায় 3টা। হঠাৎ করিম দেখলো একটা ছায়ামূর্তি ধীরে ধীরে জানালার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল, মুখ বিকৃত আর দীর্ঘ ছায়ার মতো। হাত জানালার গ্রিলের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল। করিম চিৎকার করে উঠল, বদনজর। ঘরের সবাই দৌড়ে এলো, কিন্তু ছায়ামূর্তিটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। পরদিন রফিক চৌধুরী গ্রামে এক তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক এসে আফরিনকে দেখে বললেন, এ শুধু বদনজর নয়, এটা এক মৃত আত্মার প্রতিশোধ। তান্ত্রিকের কথায় জানা গেল, বহু বছর আগে রফিক চৌধুরীর বাবা এক গরিব লোকের জমি জোর করে দখল করেছিলেন। সেই লোকটি পরিবার সহ আত্মহত্যা করেছিল। লোকটির স্ত্রীর মৃত্যু হয়েছিল চোখের সামনে, আর তখন থেকেই সে অভিশাপ দিয়ে গিয়েছিল, তোমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার চোখ থাকবে। তান্ত্রিক বললেন, সেই নারীর আত্মাই এখন বদনজর হয়ে ফিরে এসেছে। এরপর থেকে আফরিনের অবস্থা আরো খারাপ হতে থাকলো। রাতে সে বিছানার উপরে বসে অদৃশ্য কারোর সাথে কথা বলতো, আর তার চোখ ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। একদিন রাতে করিম আবার ছায়াটাকে দেখলো, কিন্তু এবার সে পালালো না। সে তান্ত্রিকের দেওয়া এক গরম লোহা নিয়ে ছায়ার দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের সবাই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলো। মাসুদা বেবির মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে, আর তার চোখ দুটি কালো হয়ে গিয়েছে, যেন কেউ সেই বদনজর কেড়ে নিয়েছে। মাসুদা বিবির মৃত্যুর পর আফরিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো, কিন্তু গ্রামের মানুষ জানতো অভিশাপ শেষ হয়নি। রাতে অনেকেই আজও দেখেন চণ্ডীপুরের নির্জন পথে একজন বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছে। তার চোখ দুটো এখনো আগের মতোই জ্বলজ্বল করছে। কেউ জানে না এই বদনজর কখন আবার কার ওপর পড়বে। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অরণ্যের মধ্যে একটি পুরনো পরিত্যক্ত বাংলো, চারপাশে ধোঁয়াটে বাতাসের মতো রহস্যের ঘন কুয়াশা। জঙ্গলের মধ্যে পড়ে থাকা এই বাংলোটি একসময় জমিদার রমেশ রায়ের ছিল, কিন্তু বছর 50 আগে এক ভয়ঙ্কর ঘটনার পর থেকে এটি খালি পড়ে আছে। 3জন বন্ধু অদিতি, রাহাত এবং তানভীর এই বাংলোর রহস্য উদ্ঘাটন করতে এসেছে। অদিতি একজন ব্লগার, যার আগ্রহ পরিত্যক্ত বাড়ি আর ভৌতিক গল্প নিয়ে। রাহাত সাংবাদিক, যার বিশ্বাস ভূত প্রেতের অস্তিত্ব নেই। আর তানভীর সাধারণভাবে ভয় পায়, কিন্তু বন্ধুত্বের খাতিরে এসেছে। বাংলোর সামনে দাঁড়িয়েই একটা অস্বাভাবিক অনুভূতি তাদের শরীর ঠান্ডা করে দিল। বাতাস স্থির, চারপাশের পাখিরা যেন অনেক আগেই উধাও হয়ে গেছে। বাংলোর ছাদের কোণায় একটা কালো ছায়ামূর্তি মুহূর্তের জন্য দেখা দিল, তারপর মিলিয়ে গেল। ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল দেওয়াল জোড়া অদ্ভুত নকশা, লতা পাতা, মানুষের মুখের মতো অবয়ব আর জটিল রেখাচিত্রে ভরা। মনে হলো যেন এগুলো হাত দিয়ে এঁকে রাখা, কিন্তু এত নিখুঁত। এগুলো তো সাধারণ পেইন্টিং নয়, ফিসফিস করে বলল অদিতি। তানভীর গা শিউরে ওঠা গলায় বলল, এটা দেখে মনে হচ্ছে যেন কেউ এগুলো বেঁচে ওঠার চেষ্টা করছে। হঠাৎ করে এক শীতল বাতাস ভেতর দিয়ে বইতে শুরু করলো। বাতাসের মধ্যে শোনা গেল একটা চাপা হাসির শব্দ। নকশাগুলোর মধ্যে থেকে যেন দৃষ্টি ছুঁড়ে আসছে। রাহাত দেওয়ালে স্পর্শ করতেই সে ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল। দেওয়ালের একাংশ যেন তার হাত গিলে ফেলতে চাইছিল। অদিতি তার ক্যামেরা অন করে বাংলোর ভেতরের ভিডিও করতে শুরু করলো। লেন্সের মধ্যে হঠাৎ করেই অস্বাভাবিক কিছু ধরা পড়ল, একটা ছায়ামূর্তি। ক্যামেরার স্ক্রিনে যা দেখা যাচ্ছে বাস্তবে তা নেই। তানভীর, এটা দেখো। তানভীর ক্যামেরার দিকে তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্ক্রিনের ভেতর দেখা যাচ্ছে তাদের পিছনে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, লম্বা চুল, ফাঁকা চোখ, নীলচে কালো চামড়া। সে নকশার দেয়ালের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ করে বাংলোর দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বাতাসের মধ্যে চাপা কান্নার আওয়াজ, যেন শত শত মানুষের আর্তনাদ মিশে আছে বাতাসে। রাহাত হঠাৎ কাঁচতে কাঁচতে পড়ে গেল। তার হাত পা শক্ত হয়ে আসছে, মুখের চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখের মণি ধীরে ধীরে
কালো হয়ে যাচ্ছে। রাহাত, অদিতি আর তানভীর চিৎকার করে তার দিকে এগিয়ে গেল, কিন্তু সে তাদের দিকে তাকিয়েই হো হো করে হাসতে লাগলো। তার গলা দিয়ে বের হলো ফিসফিসানির মতো একটা শব্দ। ওরা আমাকে বেছে নিয়েছে। তার শরীর থেকে ধীরে ধীরে কালো কুয়াশার মতো কিছু বেরিয়ে আসতে লাগলো, আর সেই কুয়াশা সরাসরি নকশার দিকে প্রবাহিত হতে লাগলো। হঠাৎ করে নকশাগুলো জীবন্ত হয়ে উঠল। এগুলো যেন আসলেই কিছু বলছে, যেন এর মধ্যে বন্দি আত্মারা চিৎকার করছে, আমাদের এখান থেকে বের হতে হবে। চিৎকার করলো অদিতি, কিন্তু তখনই দেয়াল থেকে কালো হাত বেরিয়ে এসে তাদের তিনজনকে আঁকড়ে ধরলো। পরদিন স্থানীয় কিছু মানুষ বাংলোর ভেতর ঢুকে দেখলো সেখানে কেউ নেই, শুধু দেওয়ালের নকশাগুলো আগের চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। আর নকশার মধ্যে 3টি নতুন অবয়ব যোগ হয়েছে, একটি মেয়ে, একটি ছেলে আর একটি কুঁকড়ে যাওয়া অবয়ব। ওরা কেউ আর ফিরে আসেনি, তবে রাতে যদি কেউ নকশার দিকে তাকায় তাহলে তাদের ফিসফিসানি শোনা যায়। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি ঘটেছিল 2012 কি 13 সালে আমাদের গ্রামের মধ্যে। আমার সালটা সঠিক মনে নেই। তো তখনকার সময়ে সবার ঘরে তো আর এখনকার মতো টিভি ছিল না, তেমনিভাবে আমাদেরও ছিল না। শুধুমাত্র একটি বাড়িতেই টিভি ছিল, সেখানে আমরা সবাই মিলে টিভি দেখতে যেতাম। তো একদিন টিভি দেখতে দেখতে রাত 11টা বেজে গিয়েছে। প্রায় সবাই নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমাদের টিভি দেখতে প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে। তো আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়ির পাশেই 3 রাস্তা বিশিষ্ট 2টি পুকুর ছিল। একটি ছিল রাস্তার এই পাশে, আমরা যেই বাড়িতে টিভি দেখতাম তার পাশেই, অপরটা রাস্তার বিপরীত পাশে, এবং সেই মোড়েই একটি বড় বিশাল আকৃতির বটগাছ আছে। এবার মূল ঘটনায় আসি। আমরা টিভি দেখতে দেখতে তো 12টা বেজে গেছে যথারীতি। তারা এখন ঘুমাতে যাবে, টিভি বন্ধ করে দিতে যাবে, তখনই রাস্তার বটগাছের পাশ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। তাড়াহুড়া করে আমরা সকলেই বের হয়ে দেখতে পেলাম যে কি যেন হলো। গিয়ে দেখি সাইকেল সহ মানুষটি বটগাছের গোড়ায় পড়ে গেছে এবং পুকুরের মধ্যে। দেখে মনে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে নিজেই ওখানে পড়ে গিয়েছে। আমরা যথারীতি তাকে তুলে এনে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে এবং সে এখানে পড়ে গেল কিভাবে। তখন সে বলল যে আমি দোকান বন্ধ করে বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম। এই বটগাছের কাছে যখন আসলাম তখন মনে হলো যে আমার সাইকেল টেনে ধরে কেউ পুকুরে নিয়ে যাচ্ছে। আমি যতই চেষ্টা করতেছি সোজা যাওয়ার, কিন্তু পারতেছি না। সে আরও জোরে টেনে নিয়ে যাচ্ছে, এক পর্যায়ে আমাকে ফেলে দিল। আমার কাছে যে লাইটটা ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। আর যেখানে তিনি পড়ে গিয়েছিল তার আগের দিনই বটগাছের নিচে ছোট ছোট গাছগুলো কেটে ফেলা হয়েছিল, আর সেই গাছগুলোর গোড়ালিটা ধারালো হয়েছিল। ভাগ্যক্রমে সেই দিন সে বেঁচে গিয়েছে। যদি না আমরা সময় মতো সেখানে না গিয়ে পৌঁছাতাম তাহলে তাকে আমরা বাঁচাতে পারতাম না। শুধু একবার পুকুরের পানি পর্যন্ত তাকে নিয়ে যেতে পারলেই হতো। তারপরে আমরা সেখান থেকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে পানি খাওয়ানো হলো। তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বড় মুরব্বীদের কাছে জানতে পারলাম যে একইভাবে সেখানে 6 বছর আগে 2 জন মারা গিয়েছিল। তাদের লাশগুলো পুকুরের পানিতে পড়েছিল একই জায়গার মধ্যে। সেই বটগাছের সামনে দিয়ে আগে যারাই গিয়েছে প্রায় সবাই কিছু না কিছু দেখেছে। সেই থেকে সেই বটগাছটা সেখানেই রয়েছে। তবে সব থেকে বড় ঘটনা হলো যে যাদের পুকুরটা ছিল তারা সিদ্ধান্ত নিল যে ভরাট করে ফেলবে। যেই কথা সেই কাজ, পুকুরটি তারা ভরাট করে ফেললো। ভরাট করার 1 সপ্তাহের মাথায় যিনি পুকুরটি ভরাট করার দায়িত্ব দিয়েছিল তিনি মারা যায়। তিনি বয়স্ক একজন মানুষ ছিলেন। এছাড়াও এটা নিয়ে আরো অনেক প্রচলিত ঘটনা আছে। তারপর আর কখনো সেখানে কোনো ঘটনা ঘটেনি। এই ছিল ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার বয়স তখন খুব বেশি না, আমি ক্লাস 9-এ পড়তাম। আমার কোনো মোবাইল ছিল না। আমার বড় ভাই কলেজে পড়ে, তার মোবাইল ছিল। আমি লুকিয়ে লুকিয়ে ভাইয়ার ফোন চালাতাম। একদিন ফেসবুকে একটা ছেলেকে দেখে অনেক ভালো লাগে আমার। আমরা ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলি। বাসায় হঠাৎ একদিন জানাজানি হয়ে যায়, কিন্তু তারা এই সম্পর্ক মেনে নেয় না। একদিন সেই ছেলে বাসায় আমাকে দেখতে আসে। আমাদের বিয়ে ঠিক হয়, কিন্তু আমার শাশুড়ি এই সম্পর্ক মানতে চায় না। তিনি শ্বশুরের মতামতের ভিত্তিতে গ্রীষ্মকালে আমাদের বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে দেখি সবাই শাশুড়িকে ভয় করে, তার আদেশেই সব হয়। আমি দীর্ঘ 6 থেকে 7 মাস শাশুড়ির মন জয় করার জন্য সব কিছু করি, কিন্তু তার মন জয় করতে পারি না। সারাদিন শাশুড়ির ভয়ে বাড়ি থেকে কোথাও যাওয়া হয় না।
তাই রাতের বেলা আমার স্বামী আমাকে নিয়ে ঘুরতে বের হয়। কোথাও কেউ নেই, শুধু আমরা দুজন। একটা ব্রিজের উপর আমরা গল্প করছিলাম। আমার চুল খোলা ছিল। হঠাৎই গরমের ভিতর আমার শরীরে ঠান্ডা একটা বাতাস এসে লাগে। আমার শরীর ঠান্ডায় কেঁপে ওঠে। আমি অবাক হয়ে যাই, কোথাও বাতাস নেই, চারিদিকে গরম, এর ভিতর এত ঠান্ডা বাতাস এলো কিভাবে? আমরা বাসায় ফিরে আসি। এর পরের ঘটনা আমার স্বামীর মুখে শুনেছি। তারপর থেকে প্রতি রাতে আমি লাল শাড়ি পরে বিছানার উপর লাফাতে থাকি। আমার স্বামী আমাকে অনেক নিষেধ করে। আমি আমার স্বামীকেও অকথ্য ভাষায় গালি দিই। এসব ব্যাপার আমার শাশুড়িকে জানানো হয়নি। হঠাৎ একদিন আমি নাকি আমার স্বামীকে অনেক ভয়ঙ্করভাবে ডাক দেই। এরকম ডাক শুনে আমার শ্বশুর ও স্বামী আমাকে হুজুরের কাছে নিয়ে যেতে চায়। আমি আমার স্বামীকে অনেক জোরে আঘাত করি। এই কারণে হুজুরকে বাসায় আনা হয়। হুজুরকে দেখে আমি অনেক গালি দেই ও চলে যেতে বলি। হুজুর আমাকে ধমক দিয়ে বলল, কে তুই? কিন্তু আমি কিছুই বলি না, শুধু হাসতে শুরু করি। হুজুর আমাকে অনেক দোয়া পরে ফু দেয় আমার গায়ে। আমি অজ্ঞান হয়ে যাই। হুজুর আমার স্বামীকে বলে ওর উপর কালো জাদু করা হয়েছে আর আপন কেউ করেছে। আমার স্বামী জানতে চাইলে হুজুর বলতে চায় না। হুজুর চলে যায়। জ্ঞান ফিরলে আমি সব জানতে পারি। আমার কেমন জানি মনে হয় এটা আমার শাশুড়ির কাজ। আমি লুকিয়ে লুকিয়ে হুজুরকে ফোন করে জানতে চাই কে কালো জাদু করেছে। হুজুর বলতে চায় না। আমি অনেক আকুতি মিনতি করলে তিনি বলে এটা আমার শাশুড়ি করেছে, তোমার স্বামীর থেকে আলাদা করার জন্য। আমি এটা শুনে খুব কষ্ট পাই। এত কিছু করেছি তার মন জয় করার জন্য। আমি বাসায় আমার স্বামীকে সব জানাই। তারপর আমরা দুইজন শ্বশুর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। আমরা দুইজন চাকরি পেয়ে যাই। এরপর আমরা আর শ্বশুর বাড়িতে যাই না এখন পর্যন্ত। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখেছেন মোহাম্মদ অভি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম শাকিল। আমি কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা। আমাদের পরিবার বেশ পুরনো, সুখ শান্তিতেই চলছিল। কিন্তু কয়েক মাস ধরে এক অদ্ভুত অশান্তি আমাদের ঘিরে ধরেছিল। মূল কারণ ছিল আমার চাচা আব্দুল ও আমাদের পাশের বাড়ির কালাম চাচার জমি সংক্রান্ত বিরোধ। বিষয়টা ছিল এমন, আমার চাচার জায়গায় কালাম চাচা কয়েক বছর আগে কিছু গাছ রোপণ করেছিলেন। যদিও জমিটা আমাদেরই ছিল, কিন্তু কালাম চাচা ধীরে ধীরে জায়গাটা দখল করার ফন্দি আটছিলেন। চাচা কয়েকবার বলার পরও তিনি গাছগুলো কেটে ফেলেননি। একদিন রাগের মাথায় চাচা নিজে গিয়ে সব গাছ কেটে দিলেন। বিকেলের দিকে কালাম চাচা বাড়ির সামনে এসে চিৎকার করতে লাগলেন। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছিল, কণ্ঠস্বরে একটা অদ্ভুত কম্পন ছিল। তিনি চাচার দিকে তর্জনী উঁচিয়ে বললেন, আব্দুল, তুই কল্পনাও করতে পারবি না আমি তোর কি হাল করব। আমার জায়গায় গাছ কেটে তুই ভুল করেছিস। এখনো সময় আছে, আমার জায়গা আমাকে বুঝিয়ে দে, না হলে এমন প্রস্তাবই যে তোর নিজের মুখের দিকে তাকাতে সাহস হবে না। চাচা তাকে পাত্তা না দিয়ে বলেছিলেন, জমি আমার, তোর কিছু করার থাকলে কর। কালাম চাচা তখন শুধু একবার ফু দিয়ে বললেন, ঠিক আছে, সময়ই বলবে। আমরা কেউ তখন ভাবতেও পারিনি সত্যি সময় এক ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে। ঘটনার মাত্র 3 দিন পর চাচার আচরণ বদলে যেতে শুরু করলো। প্রথমে তিনি কিছুটা ক্লান্ত অনুভব করছিলেন, খাবারে অরুচি হচ্ছিল। তারপর শুরু হলো অদ্ভুত সব উপসর্গ। শরীর শুকিয়ে যেতে লাগলো, গায়ের রং কালচে হয়ে গেল, আর চোখের মনি কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। রাতের বেলা তিনি ঘুমানোর সময় চমকে উঠে বসতেন, বলতেন কেউ যেন আমার গলা চেপে ধরছে। আমরা ভয় পেতে লাগলাম। ডাক্তার দেখিয়েও কোনো কাজ হলো না, ঔষধেও কোনো উন্নতি হচ্ছিল না, বরং চাচা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিলেন। একদিন রাতের বেলা আমাদের বাড়ির উঠোনে ভয়ানক এক দৃশ্য ঘটল। আমার মা হঠাৎ বাইরে কিছু একটা ছায়ার মতো নড়াচড়া করতে দেখে চিৎকার করে উঠলেন। আমরা দৌড়ে গিয়ে দেখি চাচা উঠোনে দাঁড়িয়ে আছে, অথচ তার চোখ দুটো পুরো সাদা, তার মুখের কোণে বিকৃত এক হাসি, আর তিনি ফিসফিস করে কি যেন বলছিলেন, আমি মরছি না, আমাকে কেউ মারতে পারবে না। তারপরে বিকট এক শব্দ হলো, যেন ঝড়ো হাওয়ার মধ্যে শীষ বাজছে। চাচা হঠাৎ কাঁচতে কাঁচতে মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ থেকে কালো তরলের মতো কিছু বের হলো, আর শরীরটা কাঁপতে লাগলো। আমার বাবা কোরআনের আয়াত পড়তে লাগলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে আয়াত যত পড়া হচ্ছিল চাচার শরীর তত কাঁপছিল। ওই রাতের পর থেকে পুরো বাড়িতে এক ভয়ানক আতঙ্ক নেমে এলো।
পরদিন সকালে আমার দাদাজান বললেন, এটা কোনো সাধারণ রোগ না, এর পেছনে কিছু আছে। গ্রামের মুরব্বীদের সঙ্গে আলোচনা করার পর জানা গেল, কিছুদিন ধরেই কালাম চাচা গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে থাকা এক রহস্যময় মানুষের সঙ্গে দেখা করছিলেন। মানুষটা ছিল এক বৃদ্ধ, যাকে সবাই এড়িয়ে চলতো। কেউ বলতো সে মানুষের শরীরের উপর শক্তি প্রয়োগ করতে পারে, কেউ বলতো সে অদ্ভুত এক বিদ্যা জানে যা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। আমি আমার বন্ধু রফিক ও শরীফ সিদ্ধান্ত নিলাম, সত্যিটা খুঁজে বের করতেই হবে। রাতের বেলা আমরা লুকিয়ে গেলাম গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো পোড়াবাড়ির কাছে, যেখানে কালাম চাচাকে কয়েকবার যেতে দেখা গেছে। রাত গভীর হলে দেখি তিনি সত্যি সেখানে উপস্থিত। তার সামনে বসে আছে সেই রহস্যময় বৃদ্ধ। বৃদ্ধের সামনে একটা মাটির হাঁড়ি, যার ভেতর কালো ধোঁয়া উঠছিল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তো শত্রু এখন তিলে তিলে শেষ হচ্ছে, কিন্তু মনে রাখিস, একবার শুরু করলে আর ফিরে আসার পথ নেই। কালাম চাচা মাথা নেড়ে বললেন, আমি শুধু ওকে শেষ হতে দেখতে চাই। আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমরা বুঝলাম এখানে কোনো ভয়ানক কিছু হচ্ছে। পরদিন রাতে চাচার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে মনে হলো তিনি আর সকাল দেখবেন না। তার নখ লম্বা হয়ে গেছে, চামড়ার নিচে অদ্ভুত কিছু নড়তে দেখা যাচ্ছে। রাত আনুমানিক 3টা বাজে। হঠাৎ বিকট এক চিৎকারে আমাদের ঘুম ভাঙলো। আমরা ছুটে গিয়ে দেখি চাচার শরীর শূন্যে ভাসছে। তার মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি, আর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমার বাবা আতঙ্কে কোরআনের আয়াত পড়তে লাগলেন, কিন্তু চাচার ঠোঁট থেকে তখনও সেই একই কথা বের হচ্ছে, আমি মরছি না, আমাকে কেউ মারতে পারবে না। হঠাৎ তার শরীর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, আর তার মুখ দিয়ে একসঙ্গে অনেকখানি কালো তরল বের হলো। সবাই দৌড়ে গেল, কিন্তু যখন তার মুখের দিকে তাকালাম দেখি তার চোখ দুটো ফাঁকা হয়ে গেছে। ওঝা এসে বলল, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা ছন্ন ছাড়া কালো জাদুর প্রভাব। তার আত্মা এখনো মুক্ত হয়নি, সে ফিরে আসতে পারে যে কোনো সময়। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। কালাম চাচা আর কখনো আমাদের বাড়ির দিকে ফিরেও তাকায়নি। কিছুদিন পর তিনি নিজেও অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়লেন। তার চোখও ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল, শরীর শুকিয়ে গেল, আর একদিন গভীর রাতে সে নিখোঁজ হয়ে গেল। আজও সেই বাড়ির উঠোনে মাঝরাতে একটা অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, যেন কেউ বলছে আমি মরিনি। লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো। আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসায় আমাদের কাম্য।